ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ কোচের এই নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পিএসসির যে এক্সাম হবে সেই এক্সামের কিছু ইম্পর্টেন্ট টপিকস আমরা এখানে আলোচনা করব। পার্ট 1 যে এক্সাম, তার মধ্যে দেখো একটা ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, সেটা হলো জেনারেল স্টাডিজ। 40 মার্কসের এই পরীক্ষা হবে। এর মধ্যে যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে দেখো ফার্স্ট আমাদের একটা টপিকস রয়েছে, সেটা হলো ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স। অর্থাৎ বিজ্ঞানের থেকে কিছু প্রশ্ন এখানে পড়বে, সেগুলো আমরা আজকে এখানে আলোচনা করব। আজকে মূলত আমরা কোশ্চেন আলোচনা করব বিগত বছরের কিছু প্রশ্ন, সেগুলো আমরা বিশেষ করে এই কোশ্চেনটা আমি নিয়েছি 2007 সালে যে পিএসসির এক্সাম হয়েছিল, সেখানে সায়েন্সের যে প্রশ্ন পড়েছিল সেটা আমরা এখানে আলোচনা করব। বিগত বছর এই প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব এবং এর রিলেটেড যদি কিছু এক্সট্রা ফ্যাক্ট আমরা এখানে জানার হয়, সেগুলো আমরা কোশ্চেনের থেকে দেখে নেব। তাহলে আজকের এই ক্লাসের সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি। দেখো এখানে এই যে জেনারেল স্টাডিজ এভরিডে সায়েন্স প্রিভিয়াস ইয়ার 2007 নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানের মধ্যে ফার্স্ট যে প্রশ্ন, সেটা হলো স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা, অর্থাৎ স্কারভি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন, এবং এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো ভিটামিন সি। ভিটামিন সি দ্বারা স্কারভি রোগ প্রতিহত হয় বা প্রতিরোধ করা যায়। এবং এই বাকি যে অপশানগুলো রয়েছে, ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন ডি, অর্থাৎ ভিটামিনের চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতিবারেই একটা দুটো প্রশ্ন এসে থাকে, তাহলে এই নিয়ে সমস্ত প্রশ্ন যেগুলো হয় ভিটামিন থেকে, সেগুলো ভালোভাবে তোমাদের রেডি করতে হবে। নেক্সট যে প্রশ্ন দেখো, সেটা হলো বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক কী। এই সমস্ত প্রশ্ন 2007 সালের যে পিএসসি এক্সাম হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার থেকে আমরা নিয়েছি, অর্থাৎ 2007 সালের সমস্ত কোশ্চেন। বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক কী? অপশানগুলো রয়েছে নেফ্রিডিয়া, নেফ্রন, নিউরন আর ম্যালপিজিয়ান নালিকা, এবং এর সঠিক উত্তর হবে দেখো নেফ্রন। বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন। নেক্সট যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সেটা হলো দেখো যে প্রশ্নটা নিয়েছি, কোষচক্রের কোন দশা ডিএনএর দ্বিত্বকরণ ঘটে? জি দশা, G2 দশা, এস দশা, এম দশা, এবং এর সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হলো এস দশা। এস দশায় ডিএনএর দ্বিত্বকরণ ঘটে, তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন দেখো, সেটা হলো কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি কোনগুলি? কোল গ্যাস অর্থাৎ কয়লা খনি থেকে যে গ্যাস পাওয়া যায়, সেই গ্যাসের মধ্যে যে আমরা তাপ পাই, তার মধ্যে কোন গ্যাসগুলো তাপ উৎপাদক? এখানে যে অপশানগুলো, এগুলো অপশান দেওয়া রয়েছে। প্রথমে দেখো H2, প্রথম অপশান দেখো, এটা হলো H2 হাইড্রোজেন H2, এটা হলো C6H6, C2H4, C2H2, C6H6, এভাবে অপশানগুলো দেওয়া আছে। এবং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। সঠিক উত্তর হবে অপশান এ, হাইড্রোজেন, CO অর্থাৎ কার্বন মনোক্সাইড, এবং C6H6 বাষ্প। এরপর নেক্সট যে কোশ্চেন, সেটি হলো দেখো আইসোটোপ নেই এইরূপ কোন মৌল? 5 নম্বর প্রশ্ন রয়েছে আইসোটোপ নেই এরকম একটা মৌলের নাম আমাদের এখানে বলতে হবে। এই সমস্ত প্রশ্ন আবার বলে রাখি, এই সমস্ত প্রশ্নই 2007 পিএসসি এক্সামেতে পড়েছিল। তাহলে 5 নম্বর প্রশ্ন রয়েছে আইসোটোপ নেই এইরূপ কোন মৌল? কোন মৌলের মধ্যে আইসোটোপ দেখতে পাওয়া যায় না? দেখো আইসোটোপ হলো, যদি আইসোটোপের কথা বলা হয়, তাহলে প্রথমে আইসোটোপ কি আমরা এখানে একটু জেনে নিই। আইসোটোপ হলো একটা মৌল, তার বিভিন্ন যে পরমাণু থাকে, সেই পরমাণুগুলোর মধ্যে যদি প্রোটন সংখ্যা একই থাকে, পরমাণুগুলোর মধ্যে যদি প্রোটন সংখ্যা একই থাকে, ভর সংখ্যা যদি আলাদা হয়, এবং ওই ভর সংখ্যাটা আলাদা হয় নিউট্রন সংখ্যার জন্য। কারণ আমরা জানি যে প্রোটন আর নিউট্রন, কোনো পরমাণুর প্রোটন এবং নিউট্রন এই দুটো মিলে যেটা তৈরি হয় তা হলো ভর। তাহলে কোনো একটা পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা একই থাকবে, নিউট্রন আলাদা থাকার জন্য ভর আলাদা হয়ে যাবে, তখন সেগুলো বলা হবে আইসোটোপ। তাহলে এখানে কয়েকটা এক্সট্রা ফ্যাক্ট তোমাদের বলে রাখি। আইসোটোপ হলো যার বা যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা একই। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি হলো, প্রোটন একই, আইসোটোপ। আচ্ছা, যদি আইসোবার বলতো তাহলে কি, আইসোবারের ক্ষেত্রে কি একই হবে, ভর সংখ্যাটা একই হবে। আর একটা হলো আইসোটোনের ক্ষেত্রে কি হবে, আইসোটোন এর ক্ষেত্রে হলো নিউট্রন সংখ্যা। তাহলে দেখো আইসোটোপ প্রোটন, আইসোটোপে প্রোটন, তাহলে আইসোবার ভর আর আইসোটোন নিউট্রন। তার প্রশ্ন হয়েছে আইসোটোপ নেই
এইরূপ একটি মৌল, অর্থাৎ এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন মৌলের আইসোটোপ নেই, এবং এর সঠিক উত্তর হলো সোডিয়াম। সোডিয়ামের কোনোরূপ আইসোটোপ দেখতে পাওয়া যায় না। সোডিয়ামের সংকেত Na, এনএকে আমরা এভাবে লিখি, ভর সংখ্যা 23 এবং এর প্রোটন সংখ্যা হলো 11। এটা হলো সোডিয়ামের চিহ্ন। তাহলে সঠিক উত্তর হলো অপশান এ, সোডিয়াম। নেক্সট যে 6 নম্বর প্রশ্ন সেটা দেখো, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম। যান্ত্রিক সুবিধা সবসময় একের কম যে যন্ত্রটি সেটি হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, আনত তল। এবং সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত এই তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে। এটা মনে রাখবে তোমরা, মানুষের হাত এই তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে। এর যান্ত্রিক ক্ষমতা, যান্ত্রিক সুবিধা <1। তাহলে অপশান সি হলো সঠিক উত্তর। এবার 7 নম্বর প্রশ্ন যদি আমরা নিই, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো যে সূর্যের ভিতরে অকল্পনীয় শক্তির উৎস হলো, মানে সূর্যের অভ্যন্তরে বা সূর্যের ভিতরে যে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ এবং এর সঠিক উত্তর হলো নিউক্লিয় সংযোজন। অপশান এ, নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের দ্বারা সূর্যের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এবং এই যে নিউক্লিয় বিভাজন অপশান বি রয়েছে, এর ক্ষেত্রে সঠিক উত্তর হলো, এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমরা মনে রাখবে, পরমাণু বোমা। পরমাণু বোমা, হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু বোমা বিস্ফোরণ হয়েছিল, সেখানের মধ্যে যে বিভাজন ঘটে সেটা হলো নিউক্লিয় বিভাজন। মানে পরমাণু বোমার মধ্যে প্রচণ্ড যে শক্তি উৎপন্ন হয় তার জন্য যেটা দায়ী বা যে বিক্রিয়াটা ঘটে সেটা হলো বিভাজন বিক্রিয়া। সূর্যের ভিতরে যে বিক্রিয়াটা ঘটে সেটা হলো সংযোজন বিক্রিয়া। সূর্যের ভিতরে হয় সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে এই দুটো এক্সট্রা ফ্যাক্টটা এর সঙ্গে মনে রাখবে এটা। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, সেটা নিয়েছি, সেটা হলো যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো। এই সমস্ত প্রশ্ন হচ্ছে 2007 পিএসসির এক্সামে এসছে, প্রিভিয়াস ইয়ার। তাহলে 8 নম্বর প্রশ্ন, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না। দেখো অপশান হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম এবং নিয়ন। এবং সবথেকে সহজ প্রশ্ন এটা, এটা প্রতিবারেই সিম্পল একটা কোশ্চেন, প্রতিবারই পরীক্ষার সময় দেখা যায় এই টাইপের প্রশ্ন। সেক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তর হবে হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে কোনোরূপ নিউট্রন থাকে না। হাইড্রোজেনের সংখ্যাটা যদি আমরা একটু, হাইড্রোজেনের চিহ্ন সেটা যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি, তাহলে তোমরা দেখবে H11। একটু আগে আমরা জানলাম উপরে যেটা সেটা হয় ভর, আর নিচে যেটা আমরা লিখি সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। আর একটু আগে আমি উপরে লিখলাম, দেখো যে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন এই দুটো মিলে তৈরি করে ভর সংখ্যা। কিন্তু এখানে দেখো, তাহলে এখানে যে নিউট্রন সংখ্যা কি, আমি নিউট্রনকে এন আকারে লিখছি সংকেত হিসাবে নিউট্রন, এটা কত হলো ভর মাইনাস প্রোটন। তাহলে এখানে এই হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন ভর 1 এবং প্রোটনও 1, তাহলে কত হলো নিউট্রন সংখ্যা কত হলো 0। তাহলে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের নিউট্রন থাকে না সেটা হলো হাইড্রোজেন। এটা যদি ভালোভাবে বলতে হয় তাহলে সাধারণ হাইড্রোজেন। এটাকে অ্যাকচুয়ালি ভালোভাবে যদি বলতে হয় তাহলে সাধারণ হাইড্রোজেন, এর নাম হলো পোট্রিয়াম। সাধারণ হাইড্রোজেন বা একে বলা হয় পোট্রিয়াম। এছাড়া হাইড্রোজেনের আরও দুটো আইসোটোপ লক্ষ্য করা যায়। সেই আইসোটোপগুলো হলো ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। H21 ডয়টেরিয়াম, H31 ট্রিটিয়াম, আর H11 এটা হলো সাধারণ হাইড্রোজেন বা পোট্রিয়াম। আচ্ছা, এরপরে নেক্সট যে প্রশ্ন বা 9 নম্বর যে প্রশ্ন সেটা হলো গামা রশ্মি কী। গামা রশ্মি এখানে কি জানতে চেয়েছে? তো অপশানগুলো দেখো, ধনাত্মক আধানযুক্ত কণা স্রোত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঋণাত্মক আধানযুক্ত কণা স্রোত, বা বলছে উপরে কোনোটিই নয়। এই সমস্ত প্রশ্নই কিন্তু 2007 সালের যে কোশ্চেন পেপার সেখান থেকে নেওয়া হয়েছে, পিএসসির যে কোশ্চেন পেপার সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে গামা রশ্মি কোনটা? এবং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি হলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা 3টে রশ্মি সম্বন্ধে ডিটেলসে আমাদের পড়তে হবে, আলফা, বিটা এবং গামা। আলফা, বিটা এবং গামা। তার মধ্যে ধনাত্মক কণার স্রোত সেটা হলো আলফা রশ্মি, ঋণাত্মক কণার স্রোত সেটা হলো বিটা রশ্মি, আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা হলো গামা রশ্মি। এটা আলফা, এটা বিটা, এটা গামা। আলফা ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, বিটা ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত, আর গামা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো পড়ছি বা জানছি তার সাথে এক্সট্রা ফ্যাক্ট যেগুলো বলছি সেগুলো তোমরা মনে রাখবে, খাতায় নোট ডাউন করে রাখবে। সায়েন্সের থেকে এটা তোমাদের খুব কাজে লাগবে। নেক্সট যে প্রশ্ন দেখো সেটা হলো যে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে
বস্তুটির গতিশক্তি কত গুণ হবে। বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে আমাদের এটা বলতে হবে। তাহলে দেখো, বেগ দ্বিগুণ দেওয়া আছে, গতিশক্তি, সায়েন্সের যে ম্যাথ, ফিজিক্সের যে ম্যাথগুলো আমাদের আসে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো থেকে আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখলে আমরা ফিজিক্সের ম্যাথগুলো সমাধান করতে পারবো। তাহলে এখানে দেখো গতিশক্তির ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এম হলো ভর, ভি হলো বেগ। তাহলে এখানে কি করা হচ্ছে, এই ভি এর মানটাকে দ্বিগুণ, অর্থাৎ ভিটাকে যদি আমরা 2v লিখি তাহলে দেখো কি হয়, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি এর জায়গায় কত লিখবো আমরা, 2v স্কোয়ার। তাহলে এটা যদি সিম্পলি আমরা ক্যালকুলেশন করি তাহলে হাফ এম ইন্টু 4v স্কোয়ার হলো। এবার ধরো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 আমরা সামনে নিয়ে আসছি, পড়ে থাকলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে লক্ষ্য করো, এই যে হাফ এম ভি স্কোয়ার এ তো গতিশক্তি, তাহলে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি, ভি এর মান 2v করার জন্য আগে 4 দিয়ে গুণ করতে হলো, তাহলে যা গতিশক্তি আমার ছিল গতিশক্তি তার 4 গুণ হয়ে গেল। তাহলে হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা কাজে লাগালাম, গতিশক্তি এখানে দ্বিগুণ, গতিশক্তি বেগ দ্বিগুণ করার জন্য গতিশক্তি 4 গুণ হয়ে গেল। তাহলে গতিশক্তির ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে হাফ এম ভি স্কোয়ার। স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম জি এইচ, এটা হলো স্থিতিশক্তির ফর্মুলা, আর হাফ এম ভি স্কোয়ার এটা হলো গতিশক্তির ফর্মুলা। নেক্সট যে প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, এখানে লক্ষ্য করো 11 নম্বর প্রশ্ন বলেছি যে আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয়। অপশানগুলো দেখো দেওয়া রয়েছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। সংকট কোণের জন্য সঠিক উত্তর হবে 90 ডিগ্রি, সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। পরের প্রশ্নে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়। এই সমস্ত প্রশ্নই 2007 সালে পিএসসির যে এক্সাম হয়েছিল সেখান থেকে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো। এবার দেখো যে প্রশ্ন ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়, অর্থাৎ অপশানগুলো দেওয়া রয়েছে দেখো যকৃৎ, প্লীহা, হৃৎপিণ্ড এবং পাকস্থলী, এবং সঠিক উত্তর হবে যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয়। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে, অর্থাৎ গ্লোমেরুলাস কোথায় দেখতে পাওয়া যায়। অপশান দেওয়া রয়েছে নেফ্রিডিয়া, নেফ্রন, যকৃৎ এবং অগ্নাশয়, এবং এর সঠিক উত্তর হবে দেখো নেফ্রন। এর সঠিক উত্তর হলো নেফ্রন। আমরা আবার একটা প্রশ্ন পেয়েছিলাম যে বৃক্ষের গঠনগত কার্যগত একক কি, প্রথমে প্রশ্ন দেখেছিলাম, সেখানে দেখলাম নেফ্রন, সেই নেফ্রনের আরেকটা অংশ হলো গ্লোমেরুলাস। আচ্ছা, এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো যে নিম্নলিখিত কোনটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ। অর্ধভেদ্য পর্দার উদাহরণ কোনটি, কোষ পর্দা, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, এবং সঠিক উত্তর হবে এখানে দেখো, সঠিক উত্তর হলো কোষ পর্দা, সঠিক উত্তর হলো এখানে কোষ পর্দা। তাহলে এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখো, যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না, অর্থাৎ এই যে অক্ষরগুলো দেওয়া রয়েছে এইগুলোকে যদি আমরা দর্পণ অর্থাৎ আয়নার সামনে আমরা রাখি তাহলে কোনটাতে তার পরিবর্তন ঘটবে না। পার্শ্বীয় পরিবর্তন বলতে কী বোঝায়, যদি তুমি আয়নার সামনে দাঁড়াও দেখবে বাঁ হাতটা ডান হাত আর ডান হাতটা বাঁ হাত হয়ে যায়, এটা হলো পার্শ্বীয় পরিবর্তন। তাহলে এখানে এই যে অক্ষরটা রয়েছে, যে অপশান এতে রয়েছে APC, অপশান বিতে রয়েছে PSR, সিতে OMU, ডিতে BDO, এগুলোর মধ্যে কোনটার পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। তো এর জন্য যদি সংক্ষেপে আমরা বুঝতে চাই, ধরো আমরা যদি আয়নার সামনে যদি আমরা এখানে ধরো পি লিখি, পি লেখার চেষ্টা করি, তাহলে আয়নার মধ্যে কেমন দেখাবে পিটা এইভাবে দেখাবে কিউ আকারে, তাহলে তো বিতে অপশান উত্তর হবে না, কারণ এর পার্শ্বীয় পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে এখানে কোনটা, তাহলে এই যেহেতু এখানে পি রয়েছে এখানে পি রয়েছে, তাহলে এ আর বি দুটো অপশান হবে না। এবার বিকে দিলে খবর, বি যদি এইভাবে হয় তাহলে তো কী মনে হয় তোমাদের আয়নার সামনে কীভাবে দেখাবে, বি আয়নার সামনে এইভাবে দেখাবে, তাহলে এই অপশানটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে OMU। এদের যদি আয়নার সামনে রাখা হয় OMU, এদের আয়নার সামনে রাখলে ওইভাবেই দেখাবে, অর্থাৎ এদের কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি হলো এর সঠিক উত্তর। তাহলে এই কয়েকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার 2007 পিএসসির এক্সামে এসেছিলো, সায়েন্সের থেকে খুবই ইম্পর্ট্যান্ট। এবারেও খুব একটা প্রশ্ন সায়েন্স থেকে আসতে চলেছে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আর ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে থাকে, কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। থ্যাংক ইউ।